time of the day. So one thing is that you can fix a person there at your home, and you can call him and call her and tell that, okay, look into the soil, see whether it is moist. If it is moist, let me know, then I will tell you to do water. This is one of the things you can do. But it's not intelligent, it's not smart. Smart is new methods for making sense to data. So can you have a sensor? Okay, if you go to my lab at University of Calcutta, you will find we are doing this experiment. Okay, you have sensors which will check the humidity of the soil, right? And it will actually run a model which will predict what is the next time of the day you need to water and what is the quantity of water. And based on the quantity of water, there will be a motor and a tap which will be opened and the watering will be done. So you don't have to do anything. Only the thing is that before watering, it will ask you to just a message will be coming up. This is the watering time of the plants. Do I go for it? And you will say yes. And you will look into the data. Why it is telling you to go for it? It will show some flag that the moisture condition is reduced from the threshold. So I am going for watering, and you just agree to that. So this means that you are generating a vision, a distance vision, which is non-local to you, but still you can visualize the thing which is happening there through the data. Okay, it makes sense, right? So this is what. Okay, ঠিক আছে, বাংলায় বলতে হবে, ঠিক আছে, গুড, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, ভালোই হলো, ঠিক আছে। তাহলে এই ডেটার যে ডেটা আমাদেরকে যেন একটা উইন্ডো তৈরি করছে, একটা এক্সট্রা আই জেনারেট করছে। So sensors, data collected from sensors which are remotely placed, okay, which will push your data, এবং সেই ডেটা দিয়ে তুমি জানতে পারবে যে তোমার ডিসট্যান্স, মানে এটা এখন তো আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস আছে, ডিভাইস গুলো ইন্টারনেটে কানেক্টেড, মানে সে ডেটা যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। ইন্টারনেটে কানেক্টেড ডিভাইস মানে it can send data to any part of the world where you have a network. So তুমি সান ফ্রান্সিসকোতে বসে আছো বা দিল্লিতে বসে আছো বা কলকাতায় বসে আছো, এখানে ওকে, it doesn't matter. So this is the strength of the data and power of the data and present. Okay? I'll go a little bit fast now. Okay? I just started. So এই সবগুলো, হ্যাঁ, এই সবগুলো এখানে কিছু ছবিতে দেখানো আছে, খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এইচপি নিশ্চয়ই নাম শুনেছো। হিউলেট প্যাকার্ড কি করে? হিউলেট প্যাকার্ড computer manufacturer. One of the major computer manufacturer in the world is Hewlett Packard. Hewlett Packard এর একটা অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে চেন্নাই আর ভেলোরের মাঝামাঝি, ঠিক আছে? সেখানে যদি তুমি যাও, দেখবে যে রোবটিক হ্যান্ডস অ্যাসেম্বল করছে কম্পিউটারকে। কম্পিউটারতে একসাথে পুরোটা তৈরি হয় না, বিভিন্ন চিপ আলাদা তৈরি হয়। চিপটা আসে ইন্টেল থেকে, কোনোটা আসে সিগেট থেকে, কোনোটা আসে হুন্ডাই থেকে, কোনোটা আসে টেক্সাস থেকে। ওকে, তারা চিপগুলোকে দেয়, সেই চিপগুলো কোনো একটা বোর্ডে আলটিমেটলি সোল্ডার হয়। সোল্ডারিং মানে কমপ্লিকেটেড সোল্ডারিং আছে, তারপরে বিভিন্ন টেস্টিং আছে, ঠিক মতো সোল্ডারিং হয়েছে কিনা, ঠিক মতো চিপগুলো কাজ করছে কিনা। সেই পুরো প্রসেসটা, মানে পুরো প্রসেসটা ইজ নাও ডান থ্রু রোবোটিক আর্মস। হিউম্যান আছে, হিউম্যান কি করছে? হিউম্যান কনস্ট্যান্টলি ডেটাগুলোকে দেখছে, রোবটের ডেটাগুলোকে দেখছে, রোবটের যে হেলথগুলো ঠিক আছে কিনা, রোবটিক হ্যান্ডের পাওয়ারগুলো ঠিক আছে কিনা, রোবটিক হ্যান্ডের যে মোটরগুলো ঠিক আছে কিনা, সেই ডেটাগুলো তার ড্যাশবোর্ডে আসছে। সে দেখছে, যখনই দেখছে কোনো একটা রোবটিক আর্মের ডেটাটা ওকে গোয়িং বিলো থ্রেশহোল্ড, সেটাকে অফ করে দিতে হচ্ছে, সো দ্যাট প্রোডাকশন গন্ডগোল না হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এতটা ম্যানুয়াল কাজ এখন হয়ে যাচ্ছে অটোমেশন, মানে বেসিক্যালি রোবটিক অটোমেশন।
কিভাবে হচ্ছে? রোবট কি করে কাজ করছে, রোবট কি করে এনভায়রনমেন্টকে বুঝছে? রোবটের সব জায়গায় সেন্সর আছে, রোবট সেন্স করছে, লোকালি তার মধ্যে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলস আছে, যে মডেলস গুলো ওই ডেটাতে কি করতে হবে তাকে বলে দিচ্ছে। ও যখন টাচ করছে তখন বুঝছে এটা একটা চিপ, ঠিক আছে। এবার ওর কাছে বলা আছে ওকে এই চিপটা তুমি আগে চোখ দিয়ে দেখো কোথায়, এই চোখের এই চিপের সকেটটা কোথায় আছে, সকেট চোখটা দিয়ে সকেটটাকে দেখছে, সকেটটা খুঁজে পাওয়ার পরে সেই চিপটাকে ওখানে ওখানে প্লেস করো। ওকে, ঠিক আছে। এই যে পুরো জিনিসটা আছে, ওকে, সুতরাং এই মানে the entire recipe is AI driven. কারণ বেসিক্যালি it is AI driven কারণ it is all based on data. প্রোগ্রাম আর AI এর ডিফারেন্সটা আমি পরে স্লাইডে বলবো। যাই হোক, ম্যানুফ্যাকচারিং আছে, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টে প্রচুর কাজ এখন হচ্ছে ডেটা নির্ভর। গভর্নমেন্টে এই যে বিভিন্ন স্কিম তৈরি করছে গভর্নমেন্ট টু হেল্প দ্য ডিফারেন্ট টাইপ অফ লেভেলস অফ পিপল ইন দ্য সোসাইটি, কি করে তারা করছে, এগুলো সব একটা অ্যানালিসিস আছে কোন স্কিমটা কার জন্য বেনিফিট হতে পারে, ঠিক আছে। বা ধরো কোথাও রাস্তা তৈরি করতে হবে, কতটা রাস্তা তৈরি করা যাবে, কি করে সেটা হবে, সেখানে জিও সেন্সর ইউজ করে, র্যাডার ইউজ করে, রাস্তার সেখানকার মাটির ডেটা নিয়ে সয়েল টেস্ট করে আমাকে জানতে হবে যে এখানে রাস্তা করা যাবে কিনা। These are lot of things এবং বেসিক্যালি হেলথ তো তোমরা জানো, মেডিকেল হ্যাজ অ্যাডভান্স সো মাচ। আজকে ওয়্যারেবল সেন্সার এসে গেছে, হ্যাঁ, যেখানে বেসিক্যালি আমি পেশেন্টের ডেটা ডাক্তারকে ফিজিক্যালি আসতে হচ্ছে না, পেশেন্টের ডেটা কালেক্ট করার জন্য পেশেন্টের ডেটা অটোমেটিক্যালি ক্যাপচার হচ্ছে থ্রু ওয়্যারেবল সেন্সার্স এবং সেটা চলে যাচ্ছে ডাক্তারের কাছে বা তার মেডিকেল সাপোর্ট টিমের কাছে। হ্যাঁ, এবং কোভিডের সময় তোমরা জানো, কোভিডের সময় বেসিক্যালি রোবট ইউজ করা হয়েছিল টু গিভ দ্য সাপোর্ট টু দ্য পেশেন্টস অলসো। পেশেন্টসে খাবার পৌঁছাতে হবে, পেশেন্টদের ওষুধ দিয়ে আসতে হবে। Doctors were less and COVID patients were huge. Doctors are infected হয়ে গেলে they cannot serve the COVID patients. হ্যাঁ, the doctorদের প্রোটেক্ট করতে হবে। So lot of robots were being used. এখন তো robotic surgery চলে এসেছে। So you see that in health so much things are there. News analysis is a very important thing. প্রত্যেকটা কোম্পানির যে টপ বসেরা আছে, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে, হ্যাঁ, তারা বেসিক্যালি নিউজ অ্যানালিসিস করে, ইম্পর্টেন্ট নিউজ এন্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যানালাইজ করে সেখান থেকে তোমার যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা যেগুলো এখন তৈরি হচ্ছে, সেগুলো তো অ্যাকচুয়াল কাজ তো হচ্ছে এখন তোমরা যেটা করো বা মাস্টার কোশ্চেন আনসার করা, হ্যাঁ, মানে কোনো একটা জিনিসকে শেখা, সেটা তো আসল কাজ ছিল না, ছিল যে সামারাইজ করা, এক্সট্রাক্ট করা। মানে মেইন ফোকাস অ্যাভেলেবল ওয়াজ আমি একটা বড় টেক্সটকে দেবো, সেখান থেকে তুমি সামারাইজ করে আমাকে একটা ছোট সামারি দেবে, ঠিক আছে। বা সেই টেক্সটে কিছু কোয়েরি আমি করব, সেই কোয়েরিগুলো তুমি আনসারগুলো তৈরি করে দেবে। যাই হোক, তাহলে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আরো ইন্টারনেট অফ থিংস এর সাথে একটা কম্পিউটারের ডিফারেন্স কি? এই কম্পিউটার করছে, আর এটা যদি আমরা বলি একটা ইন্টারনেট অফ থিংস, এটা যদি একটা এটা যে ওয়্যারলেস পোর্ট আছে বোধহয়, আর ওয়্যারলেস পোর্ট যদি থাকে আর এই যদি কিছু যেটা কমপ্লিকেট করতে পারে, দিস বিকামস অ্যান ইন্টারনেট অফ থিংস। মানে হচ্ছে যে আগে ছিল কম্পিউটার ক্যান অনলি কানেক্ট উইথ এ কম্পিউটার। একটা ডিভাইসকে যদি আমাকে কানেক্ট করতে, তাহলে ডিভাইসে গিয়ে সুইচটা টিপতে হতো। তুমি মনে করো, মানে যখন তোমাদের সময় ছিলাম, আমার হাতে যদি একটা ডিভাইস থাকতো, আমার ডিভাইসটাকে অপারেট করতে গেলে আমার ডিভাইসে গিয়ে সুইচগুলো টিপতে হতো। অটোমেটিক্যালি ওখান থেকে বসে ডিভাইসটাকে অন অফ করতে পারতাম না, বা ডিভাইস যে ডেটাটা স্টোর করে সেটা পড়ে নিতে পারতাম না, আমাকে ডিভাইসটাকে ফিজিক্যালি ইউএসবি পোর্টে লাগাতে হতো, লাগিয়ে পড়তে হতো। সেটাও অনেক পরে এসেছে, সেটাও তোমাদের মতো বয়স, মানে আমরা যখন তোমাদের মতো বয়স সেরকম বয়স না, কিছুদিন পরে এলো যে তোমার ইউএসবি পোর্ট, এটা ভার্সাটাইল পোর্ট, যে কোনো ডেটা তুমি রিড করতে পারো ইউএসবি পোর্ট। তুমি মনে করো আমাদের সমাজে ডিজিটাল ক্যামকর্ডার গুলো ছিল, সেই ডিজিটাল ক্যামকর্ডারের যে মেমোরিটা ছিল, আমি যদি সেটাকে ছবি তোলার পর সেটাকে আমাকে এডিট করতে হতো, so I have to take the memory stick and put it into the memory card, memory slot of the computer, এবং সেখান থেকে করতে হতো। এখন কিন্তু নয়, এখন তুমি মোবাইলে তুমি হাজার ছবি তুলছো,
হ্যাঁ, একটা তুমি গুগল ক্লাউডে আপলোড করছো, সেই গুগল ক্লাউড তুমি কম্পিউটার থেকে নামিয়ে নিচ্ছ। So nobody use USB use is now so less now. USB এখন লাগেই না প্রায়, কারণ তোমার মোবাইল তোমার এই কম্পিউটার ক্লাউডে কানেক্টেড আছে, and you so device getting connected to internet is a revolution. So if device getting connected to internet, device যদি ইন্টারনেটে কানেক্টেড হয়, তাহলে যে কোনো ডিভাইসের কথা বলতে পারবে। কিছু অ্যাপ্লিকেশন আছে এরকম যেগুলো তুমি আছে, সেটা হচ্ছে যে একটা গাড়ি ধরো, আমাদের ধরো এখানকার হচ্ছে সবচেয়ে হ্যাপেনিং এরিয়া পার্ক স্ট্রিট যদি আমি বলি, বা ধরো সল্টটেকের একটা কোনো রাস্তা, বা ধরো তোমার রাজহাটের কোনো একটা রাস্তা, সেখানে একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়ির ড্যাশবোর্ডে ডিসপ্লেতে মেসেজ আসবে যে চারপাশে কি কি খাবারের দোকান আছে বা জামা কাপড়ের দোকান আছে, কোনটা প্রাইস, কোনটা ভালো, তুমি ধরো সেট করে দিতে পারো এরকম ভাবে যে তুমি একটা ফুড দাও, তুমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, তুমি বিরিয়ানি সেট করে দিয়ে যখন তুমি যাবে কোনো একটা খাবারের দোকানের পাশে, তখন বিরিয়ানির প্রাইসগুলো দেখতে পাবে। কিভাবে পাবে? তোমার গাড়ির ড্যাশবোর্ড ইজ আ থিং, এটা একটা so গাড়ির ড্যাশবোর্ড is communicating with the push message of the server of the different food stores, and you are getting their information. So these are the things that are possible. Now everything is now enabled with communication, data and processing. That's the kind of things, okay? আচ্ছা, এই যে ডেটা নিয়ে কথাবার্তাগুলো বললাম, so many data, এই ডেটা is now from the classical database approach. তোমরা নিশ্চয়ই পড়বে, বা তোমরা কেউ database পড়েছো কিনা? Database was very classical type of thing, okay? Okay, মানে তুমি একটা স্টুডেন্ট রেকর্ড, okay, পেশেন্ট রেকর্ড, okay, কাস্টমার রেকর্ড, okay, একটা very well structured একটা মানে each database consists of multiple tables. প্রত্যেকটা টেবিলে একটা সেট অফ এন্টিটি স্টোর করা হয়, সে প্রত্যেকটা এন্টিটির কিছু ফিল্ড থাকে। এইভাবে জগতের সব ডেটা স্টোর করার একটা প্ল্যান, একটা কায়দা ছিল। ডেটাবেস ওকে, ডেটাবেস ডিজাইন আর ডেটাবেস স্টোরেজ করা, না হলে ডেটা স্টোর করতে পারবে না। কিন্তু সেই ডেটাবেস থেকে আমরা চলে এলাম বিগ ডেটা। বিগ ডেটা কি? বিগ ডেটা হচ্ছে ইনস্টেন্ট, ভলিউম, velocity and variety, 3 V's. Volume of the data, মানে আজকে যদি আমি এক্সাম্পলটা প্রথমে দিলাম যে আমার এইখানে যত ইউনিভার্সিটি আছে, প্রত্যেক ইউনিভার্সিটি প্রত্যেক ক্লাসরুমে তুমি হিউমিডিটি, টেম্পারেচার, উইন্ড ফ্লো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন লেভেল ডেটা নাও, এবং তুমি প্রত্যেক 1 ঘন্টা অন্তর বা 8 ঘন্টা অন্তর নাও। কতটা ডেটা হলো? এই ইউনিভার্সিটিতে কতগুলো রুম আছে বল? কতগুলো রুম আছে ম্যাডাম? ক্লাসরুম মোটামুটি 25টা হবে, হ্যাঁ, পার ফ্লোর 25টা। তাহলে বলবো পার ফ্লোর 25টা, এখানে 4টে ফ্লোর, তাই তো? 8টা ফ্লোর। তাহলে হ্যাঁ, তাহলে তোমার এখানেই তোমার 200 হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি এখানে যা আছে আমাদের ইউনিভার্সিটিতে আরেকটু দূরে সল্টে নিয়ে চলে যাও, আমাদের প্রত্যেকটা ফ্লোরে হয়তো হবে, প্রত্যেকটা ফ্লোরে হয়তো ওই 15টা করে হবে। আমাদের ওখানে 4টে ফ্লোর আছে, কত হবে? মানে তুমি দেখবে যে তোমার ভলিউম। এবার যদি আরেকটু বাড়িয়ে নাও প্রবলেমটাকে, যে আমি টোটাল এই রিজিয়নের ছাত্রদের হেলথ মনিটরিং করছি, প্রত্যেকটা ব্যান্ড দিয়ে দিলাম, রিস্টব্যান্ড, যেখানে কি করা যেতে পারে, একটা ব্যান্ডে ইউ ক্যান মেজার দ্য ব্লাড ফ্লো রেট। কারণ এখানে যদি ব্যান্ড দিয়ে দিই, এখানে যে আমার যে ব্লাড ফ্লো রেটটা পাবে, ঠিক আছে, হার্টবিটটা পাবে, বডি টেম্পারেচার পাবে, SpO2 পাবে, অক্সিজেন স্যাচুরেশন পাবে, আর একটা দুটো প্যারামিটার পেয়েছে, ডাক্তাররা দাঁড়াতে পারে। তাহলে এবার যে প্রত্যেকটা স্টুডেন্ট যে ক্লাস করছে তাদের কতটা ডেটা, ধরো আমাদের একটা হেলথ মনিটরিং প্রোগ্রাম, একটা স্টেট গভর্নমেন্ট একটা উদ্যোগ নিল, হেলথ মনিটরিং প্রোগ্রাম অফ অল দ্য স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। কি অ্যামাউন্ট অফ ডেটা হবে সেটা বলো, রাইট? সো দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ডেটা, ঠিক আছে? ভেলোসিটি মানে হচ্ছে ফাস্ট চেঞ্জ করছে,
স্টুডেন্টের হেলথ যেটা হয়তো ফার্স্ট চেঞ্জ করবে না, কিন্তু তুমি ধরো এটাকে ট্রাফিকে নিয়ে যাও, ট্রাফিক মনিটরিং এ নিয়ে যাও, ট্রাফিক মনিটরিং এ নিয়ে যাও যে কতগুলো গাড়ি যাচ্ছে, কতটা কার্বন ডাই অক্সাইড এমিটেড হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কতটা সাসপেন্ডেড পার্টিকেল এমিটেড হচ্ছে, রাইট? ইট চেঞ্জেস ভেরি ফাস্ট। এখন হয়তো খুব কম গাড়ি, 10 মিনিট পরেই হয়তো গাড়ির সংখ্যা প্রায়, মানে তুমি যখন মানে 8:30 থেকে 9:30 যদি বাউন্ডারি তুমি রাখো এনি সিটি, 8:15, 8:30 it may be very small amount of vehicle ক্রস করছে ট্রাফিক জাংশনস গুলো, জাস্ট টু ক্রস 9 দেখবে ট্রাফিক প্রায় বেড়ে গেছে 2 গুণ। 10 এ চলে যাও, ট্রাফিক বেড়ে গেছে 4 গুণ। 10:30 to 11 প্রায় 5 গুণ, তারপর আবার ট্রাফিক স্লো হয়ে যাবে, রাইট? So the change is fast, speed of the data is fast, okay? Depends on the application. যেমন health application অত fast হবে না unless the patient have a serious heart issue or some serious issue, তাহলে ডেটা খুব ফাস্ট চেঞ্জ করে, ঠিক আছে? ভ্যারাইটি। এবার ধরো আমি ট্রাফিক পজিশনে শুধুমাত্র আমি এয়ার কোয়ালিটি দেখছি না, আমি দেখছি গাড়িরও কোয়ালিটি, আমি দেখছি cars, whether the cars are actually maintaining the rules, whether the police authority is doing as per requirement, whether the pedestrians are crossing as per the rules. এরকম যদি একটা ডেটা আমি কালেক্ট করতে চাই, so you try to understand how many different types of data I am collecting. Environmental data, vehicular data, two different types of human data. One is the pedestrians, one is the police. So this means that it's a variety of data. এবং এই টাইপের প্রবলেমকে আমি কিন্তু স্ট্রাকচার ডেটাবেসে আমি আনতে পারবো না। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ স্ট্রাকচার ডেটাবেসে তুমি জানো যে কোয়েরি করে ডেটাগুলোকে করা হয়, মানে স্ট্রাকচার ডেটাবেসে ডেটাটা আগে থেকে তৈরি করে দেওয়া হয়, তারপরে অ্যাপ্লিকেশনটা চলে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন চলতে ডেটাগুলো তৈরি হচ্ছে। So you have to look at, আমি ডিসকাস করছি না, so you have to look into a particular storage, এবং এই যে ডেটাটা তৈরি হলো এটাকে বলা হয় ডেটা লেক। ডেটা লেক মানে কি? ওকে, একটা লেক মানে কি? একটা লেক কিভাবে হয়? একটা লেক মানে হচ্ছে একটা বড় জলের, মানে জল যেখানে জমা হয়ে থাকে। তুমি পাহাড়ে দেখবে, যদি দার্জিলিং ওইসব নর্থ বেঙ্গলে যাও দেখবে পাহাড়ের মাঝখানে তোমার বড় বড় লেক আছে, বা তুমি নর্থ ইন্ডিয়ায় যাও লেক হয়ে আছে। লেক কি হয়? লেক কালেক্টস ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস। শুধু বৃষ্টির জল আসে না, পাহাড়ের যে গ্লেশিয়ারে পাহাড়ের যে বরফ ভেঙে সেই জলও আসে, তাই তো? বিভিন্ন ট্রিবিউটারি জল মেশে গিয়ে লেকে গিয়ে পড়ে। আবার কি করে? সেই লেক থেকে কিছু লোক মাছের জন্য জল ইউজ করে, মাছ চাষ করে। কিছু লোক সেই লেক থেকেই হয়তো পিওর একটা লেকেই ওয়াটার সিস্টেম আছে যেখান থেকে ওয়াটার পিউরিফাই করে লোকের ঘরে ঘরে চলে যায়, ডিস্ট্রিবিউশন হয়, সেখান থেকে হয়তো ইন্ডাস্ট্রি ওয়াটার সাপ্লাই নেয়। So the data lake concept is that the sources are converging and the requirements are also diverging. So it's a central point from where data from different channels can come, and users can take their share of data and can work accordingly. সবার সবটা লাগবে না, ঠিক আছে? সবার যেমন পলিউশন বোর্ড শুধু পলিউশন ডেটা নিয়ে চলে যাবে। তুমি সব ডেটা তৈরি করেছো, তুমি পলিউশন ডেটা নিয়েছো, ট্রাফিকের ডেটা নিয়েছো, পেডেস্ট্রিয়ানের ডেটা নিয়েছো, হ্যাঁ, ট্রাফিক পুলিশের ডেটা নিয়েছো, সব নিয়েছো, হ্যাঁ, সেখান থেকে হয়তো শুধু পলিউশন বোর্ড নিয়ে চলে যাবে। হ্যাঁ, ট্রাফিক মনিটরিংটা হয়তো ট্রাফিক ভেহিকল ডিপার্টমেন্ট নিয়ে চলে যাবে। গাড়ির কোম্পানিরা হয়তো সেখান থেকে তোমার ডেটা নিতে পারে, গাড়ির ইন্স্যুরেন্সের ডেটা নিতে পারে। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ি যদি কিছু হয়, তাহলে whether to prove that it was an accident, you have to prove that it was an accident in any of the traffic laws. তুমি বাড়িতে গিয়ে দরজা খুলতে গিয়ে তোমার গাড়ি নষ্ট হলো, তুমি ইন্স্যুরেন্স ক্লেম করলে might not be working. So insurance has to take a data which is happening real time on the road. So different stakeholders are capturing different sections of the data, right?
and that is called a data lake. And these type of things can be worked out if we have the concept of big data, where the data is stored in a different way and accessed in a different way from the traditional database. Okay? We try to ask this. Okay? So, আমাদের ultimately মুভমেন্টটা কি হবে? ডেটা ইজ অ্যাট দ্য লিফ লেভেল। একদম সোর্স হচ্ছে ডেটা। ডেটা ছাড়া আমরা কিছু করতে পারবো না, কিন্তু we have to churn out the data. সেই চার্নিং করে আমরা কি করতে পারি? First level is information. Data is just facts. মানে temperature of this room at 10:35 is 28 degrees centigrade, 28.5 degrees centigrade. This is the data. Okay? But can I tell that whether in this 1 hour we had a very comfortable environment in the room? সেটা হচ্ছে information. So what you have to do? You have to collect the data for entire 1 hour, not only the environment data, also the health and age of the people who are here. And then there is a standard maths, or suppose there is standard functions which tells that what is the threshold level of the environment should be when the average age of the people in the environment is this. Then if it is crosses the threshold, I will say that okay, this is good, this is good, or this is bad. Okay, this environment. So this is information. Then it's a knowledge. Okay, how to suppose it was not good. Okay, in the next 1 hour, what I need to do so that I can make this better. Okay, so for this I need to know the domain. So data generates information, and then comes the domain. Then I require an expert who is an health expert, who is an environmental expert, who will look into this and will see that okay, you require a little bit of more flow of oxygen, or your electrical engineering from AC expert. Okay, that means probably the AC is emitting some more carbon dioxide than it is required. Suction is not working properly. Okay, so depending on that, you generate a knowledge. Okay. Okay, so actually, first of all, you have to know that what has caused this, okay? What has caused this particular thing, and then what you need to do is the understanding. Okay, you have to repair the AC, you have to make your doors better, your AC needs servicing, okay? Right, your lights needs to be more cold, a little bit warm. So this is understanding, okay? And then you can give a report to the Honorable Vice Chancellor that, sir, these are the things we need to do in each of the room to make it, which becomes a wisdom, doing the things right. Okay? So obviously it's not that you have to go to the entire thing. Sometimes you stop here, sometimes you stop here, sometimes you stop here. Okay, but this one data, but it starts from the data of the room and goes to the ultimate improvement of the infrastructure of the university. So this, how, because we cannot, today I may feel that, okay, that is doing this in the room will be good, but it's not supported by data. If somebody has to really do something good nowadays, people will ask the data. And from the data, you will go to this paths and you will explore the layers that, okay, that is the first thing is that, okay, so what is the meaning of the data information? What the data tells. Okay, a sensor data for 1 hour, so what does it actually means? Information, okay? Then it goes to the knowledge, okay? That what has happened, okay? How it has happened. Then it goes
understanding, right? Okay. What we need to do for that, and then it goes to what is the best option now to solve the problem. Okay, this is the part which starts from data to wisdom. Okay, right? And obviously, wisdom is the ultimate decision. What actually is the golden rule, right? So other point what I haven't touched here still now is that যে আমাদের যখন ডেটা যখন আমরা দেখি সেগুলো নাম্বারস, যেটা আমরা দেখি নাম্বার, সেটা হয়তো ডোমেইন এক্সপার্ট বুঝতে পারে, কিন্তু একজন ধরো যে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট সে বোঝে ভ্যারিয়েশনস, শেয়ারস, মানে কত শেয়ার মানে কত প্রপোর্শনে কোনটা আছে। সুতরাং ডেটা সায়েন্সের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। যেরকম ধরো এইটাকে বলে ওয়ার্ড ম্যাপ। আমি সব ছাত্রদের বললাম তুমি তোমার রাজ্যের সম্বন্ধে লেখো, টু রাইট সামথিং অ্যাবাউট ইউর স্টেট। তোমরা সবাই নিজেদের মতো লিখলে, সেটা কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে পড়ে আমি ওখান থেকে একটা ওয়ার্ড সামারি করতে পারি, কোন কোন ওয়ার্ড গুলো, কারণ প্রত্যেকটা করে পড়ে মানে ধরো ম্যাডামের কাছে তুমি দিলে ম্যাডাম উইল টেক দ্য রেসপন্সিবিলিটি টু ডু সামথিং ফর ইউ। ধরো তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, এবার তোমাদের 500 জন 5000 ছাত্র আছে, 5000 ছাত্রকে বলো তোমরা ইউনিভার্সিটি সম্বন্ধে ভালো খারাপ লেখো। It's not possible for madam to reach 5,000 copies of their thing. What madam can do? Madam can try to find out যে সবচেয়ে পজিটিভ ওয়ার্ড গুলো কোনগুলো, সবচেয়ে নেগেটিভ ওয়ার্ড গুলো কোনগুলো। সো ট্রাই টু একটা টুল চালাবে, সেই টুলটা সেন্টিমেন্ট অ্যানালিসিস করবে প্রত্যেকটা লেখা এবং সেখান থেকে একটা ওয়ার্ড ম্যাপ তৈরি করবে। সেই ওয়ার্ড ম্যাপ ইজ সাফিশিয়েন্ট পয়েন্টার্স ফর ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেশন টু অ্যাকচুয়ালি ওয়ার্ক ইট আউট। সো প্রত্যেকটা লেখাকে না পড়ে, প্রত্যেকটা ডেটাকে না পড়ে একটা ভিজুয়ালাইজেশন টুল, ধরো আজকে ধরো ফাইনাল ইয়ার প্লেসমেন্ট ইউনিভার্সিটি, হ্যাঁ, এবার ধরো প্লেসমেন্ট অফিসার প্রত্যেকটা স্টুডেন্ট কোথায় কোথায় প্লেস হয়েছে একটা ডেটা দিয়ে দিল, ঠিক আছে। সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের যে আগের বছর থেকে আমরা কতটা দিতেছি, আমরা কোন কোন কোম্পানি সেক্টরে আমাদের ছাত্ররা গেছে। So this is visualization. So data science এর একটা মেজর পার্ট হচ্ছে visualization, right? Visualize যেটা interpret present and results. এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবে বা যারা রিসার্চে যাবে তারা কিন্তু দেখবে যে মানে ডেটা মানে হচ্ছে ডেটার উপর কিছু প্রসেস বিল্ড আপ করে ডেটাগুলোকে আইদার আপডেট করা, ডেটা থেকে সামারি তৈরি করা, কিন্তু সেই সামারিটা should come in a visual form, charts, bar, graphs and that helps. Okay? আচ্ছা, আমি এখানে সামারিটা আনছি যে আমি যেটা বলেছি এটা একদমই সেটা হচ্ছে যে আমি যেটা একটা পার্ট মিস করে গেছি, যে যেটা আসে সেই ডেটাকে ইমিডিয়েটলি প্রসেসে ঢোকানো যায় না, কারণ it has some noise, some errors. ধরো তুমি সেন্সর দিয়ে পলিউশন ডেটা নিচ্ছ, সেন্সর দিয়ে পলিউশন ডেটা তুমি নিচ্ছ, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্ট্যান্টে যে তোমার সেন্সর ঠিকমতো ভাবে ডাটা ক্যাপচার করছে নট নেসেসারি। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা স্টাডি করতে হবে যে তোমার ধরো এই 10 মিনিটের ইন্টারভ্যালে আমার সেন্সর 10টা ডেটা দিয়েছে বা 15টা ডেটা দিয়েছে। যে ডেটাগুলো অ্যাভারেজের থেকে অনেক কম বা অনেক বেশি সেগুলো ভুল করে চলে এসেছে বা আউটলায়ার আছে। এরকম অ্যাসাম্পশনস করা যায়, স্ট্যাটিস্টিক্যালি এরকম অ্যাসাম্পশনস নেওয়া যায় বা নেবারহুড অ্যানালিসিস, ঠিক আছে। নেবারহুড অ্যানালিসিস করে দেখলাম যে বেসিক্যালি ইট ইজ অ্যান আউটলায়ার, মানে মিসফিট ইন দ্য গ্রুপ। আউটলায়ার মানে এই গ্রুপের মধ্যে মিসফিট, কারণ এরকম হবে, কারণ এটার উপর আমরা নিচ্ছি কোনো যন্ত্রের মাধ্যমে, সেই যন্ত্রের কোনো একটা সময় তার ফেলিওর হতে পারে। আমি কি করে বুঝবো? আমার তো ডেটার উপর বেস করে ডিসিশন নিচ্ছি, সুতরাং সেই ডিসিশনটা যাতে রং না হয়
ডেটাটাকে ক্লিন করে আমাকে ডিসিশন সিস্টেমের মধ্যে ইনসার্ট করতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দিস ক্লিন ডেটা সেট। তারপরে হয় অ্যানালিসিস, যেটা আমরা বলছি অ্যানালিসিস যেটা বলছি, আজকে আমি মেশিন লার্নিং একটু আমরা ডিসকাস করব। এবং সেই মেশিন লার্নিং বা অ্যানালিটিক্স মডেল ডেভেলপ করে আমরা পরবর্তী যে ডেটা আছে সেই ডেটার সম্বন্ধে আমরা ডিসিশনসগুলোকে জেনারেট করব। অ্যান্ড ডিসিশনস উইল বি জেনারেটেড। এই যে ডেটা প্রোডাক্ট যেটা তৈরি হলো আর ডেটা রিপোর্ট যেটা তৈরি হলো, দিস আর দ্য ডিসিশনস হোয়াট উইল টেক মি টু ওয়ার্ক দ্য নেক্সট। আমার ইউনিভার্সিটিতে কোন রুমটার ইমিডিয়েট রিপেয়ার ধরো ইউনিভার্সিটিতে একটা লিমিটেড ফান্ড আছে, এবার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর ডিসিশন নিতে হবে যে কোন কোন রুমগুলো তারা আগে রিপেয়ার করবে বা আগে ঠিক করবে, বা কোন ল্যাবটাকে তারা বিল্ড আপ করবে। এইগুলো ইম্পর্টেন্ট ডিসিশনস ফর দ্য অর্গানাইজেশন। সেইগুলো কি করে হবে? ওকে, আচ্ছা এবার আমি একটু সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, যেটা আমরা আছে ডেটা সায়েন্স। আমি মোটামুটি একটা ডেটা সায়েন্সের সামারি করলাম। এবার আমাদের যে কাজটা চলে যায় সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, ন্যাচারাল ইন্টেলিজেন্স তো আমাদের বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে আছে, মানে আমাদের মানুষের আছে এবং সব জীবজন্তুরই আছে ন্যাচারাল ইন্টেলিজেন্স। ওকে, কিন্তু ইন্টেলিজেন্স মানে কি কে বলতে পারবে? ইন্টেলিজেন্স মানে কি বলে তো, একটা চেষ্টা করো। আমি তাকে বলবো যে ইন্টেলিজেন্স কি বলো, বলতে পারো, জাস্ট গেস করো। কেউ তো দেবে যা মনে আসে বলো বলো। হ্যাঁ বলো। ইন্টেলিজেন্স মানে কোনো একটা প্রবলেম সলভ করার একটা এবিলিটি। গুড, ভেরি গুড আনসার, ভেরি গুড আনসার। মানে হচ্ছে যে ঠিক, মানে হচ্ছে আমি যেটাকে উত্তর দেবো এটাকে আরেকটু পরে, যে বেসিক্যালি আমার কাছে কোনো একটা টাস্ক আছে, প্রবলেম মানে টাস্ক, মানে আমাকে সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। সেই টাস্কটাকে আমি যত মানে টাস্কটাকে আমাকে সলভ করতে হবে, করতে হবে, সেটা আমি যতটা এক্সপার্টের লেভেলের কাছাকাছি সলভ করতে পারবো তত আমার ইন্টেলিজেন্স বেশি, তাই না? মানে এখন মেশিনের কাছে এক্সপার্ট হচ্ছে হিউম্যান, যন্ত্রের কাছে এক্সপার্ট হচ্ছে হিউম্যান। তার মানে একটা যন্ত্র যদি হিউম্যান এক্সপার্টের মতো টাস্কটাকে পরিপূর্ণ করতে পারে বা শেষ করতে পারে, তাহলে আমি বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ ন্যাচারাল তো নয়, যন্ত্রের বুদ্ধি। ঠিক আছে, তার মানে একটা যে কোনো সিম্পল টাস্ক বলো, ধরো বেসিক্যালি আমি এখান থেকে যখন নামবো, আমি জানি এই ডিসটেন্সটা একটু উঁচু, আমি পাটাকে এমন ভাবে ফেলবো যাতে আমি পড়ে না যাই। কিন্তু একটা রোবট যদি এখানে এসে কথা বলে তোমাদের সাথে এবং সে যদি নামতে পারে, সে যদি একদম স্ট্যান্ডার্ড মানুষের মতো করে নামতে পারে উইদাউট এনি ইনজুরি, না পড়ে গিয়ে, তাহলে আমি বলবো যে সেটা তাহলে তোমার তার মধ্যে আমার মতোই একটা ইন্টেলিজেন্স আছে। এই ইন্টেলিজেন্সটা মানে তোমার এখন যেটা দেখাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে প্রথম চিন্তা করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যে উল্লেখ করা আছে সেটা হচ্ছে একটা থিওরি, একটা পেপার। এটা হচ্ছে অ্যালান টিউরিং। নিশ্চয়ই নাম শুনেছো, কম্পিউটার সায়েন্স যারা পড়েছো। অ্যালান টিউরিং ইজ আ টিউরিং মেশিন। উনি টিউরিং মেশিনকে টিউরিং মেশিনের ডিফাইন করে, এবং সেই টিউরিং মেশিন হচ্ছে ফান্ডামেন্টালি হোয়াট ইজ কম্পিউটার। ওকে, সেটা আমি এখন যাচ্ছি না, টিউরিং মেশিন পড়াচ্ছি না তোমাদের। কিন্তু অ্যালান টিউরিং বলে ক্যান মেশিনস থিঙ্ক, একটা পেপার লেখা অ্যারাউন্ড 1945 রিসার্চ পেপার লেখা। সেইটাকে বলা হয় যে মানে বেসিক্যালি সেটাকে বলা হয় হচ্ছে
প্রথম উল্লেখ, the first mention of artificial intelligence, ঠিক আছে? তার মানে প্রায় 1940 থেকে সায়েন্টিস্টরা ভাবছে এরকম কিছু একটা হতে পারে যেখানে মেশিন এমন একটা চিন্তা করে কাজ করতে পারে যেটা মানুষের চিন্তার কাছাকাছি, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম দিকটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমস, মানে একজন এক্সপার্ট আছে, সে কি করে কাজগুলো করছে দেখো, মানে আমি এই পাটা নামানোর সময় আমি কত অ্যাঙ্গেলে পাটাকে ফেলছি, কত প্রেসারে পাটাকে ফেলছি, হ্যাঁ ঠিক আছে, এইগুলো এইগুলো আমি জানি। এই রুলটা যখন রোবট করবে তখন রোবট চলবে, এটাকে বলে রুল বেসড। আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল যে বেসিক্যালি ইনপুট ফ্রম আ হিউম্যান উইথ দ্য ইউজ অফ, যাই হোক, এটা হচ্ছে আগের যে আর্টিফিশিয়াল এক্সপার্ট সিস্টেম ছিল সেটা হচ্ছে এক্সপার্টের অ্যাক্টিভিটি গুলোকে একটা রুল তৈরি করা এবং সেই রুলটাকে ইমপ্লিমেন্ট করা মেশিনে, যাতে মেশিন যে কাজটা করছে সেই কাজটা হিউম্যান এক্সপার্টের মতো হয়। এটা বেশ কিছুদিন চলেছে এবং আমরা যখন পড়েছি, আমরা এআই পড়িনি, আমরা এক্সপার্ট সিস্টেমস পড়েছি, রুল বেসড লজিক বেসড এক্সপার্ট সিস্টেমস। কিন্তু একটা চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো? তুমি একটা রোবট এই স্টেপের জন্য করলে, আরেকটা রোবট সিঁড়ির জন্য করলে, আরেকটা রোবট তুমি মাটিতে হাঁটার জন্য করলে তুমি করতে পারো না, ভেরি ডিফিকাল্ট। এত রুল তুমি পাবে কি করে? তুমি তো চারটে, আগে কি ছিল? আগে ছিল একটা রোবট কাজ করতে, একটা স্পেসিফিক কাজ করত, তাই জন্য তার জন্য তুমি স্পেসিফিক কাজে রুল তৈরি করতে পারতো। এখন একটা রোবট সে তোমার লেকচারও দেবে, হয়তো পরবর্তী দিনে সে গাড়িও চালাবে, আবার সে মাটিতেও হাঁটবে, তাহলে এইটা কি করে সম্ভব? এইটা এক্সপার্ট সিস্টেমে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। মানে প্রচুর রুল, প্রচুর লজিক, এবং কিছু লজিক তুমি জানো না। কিছু লজিক জানো না মানে কিরকম? তুমি এক্সাম্পল দিই। যেমন ধরো, আমি ধরে নিলাম যে তোমরা সবাই আলিয়া ইউনিভার্সিটিতে পড়ছো, বিভিন্ন কোর্সে পড়ছো, এবার তোমার কি ধরে নিলাম 4 বছর গ্র্যাজুয়েশন তোমরা করছো, 4 বছর পরে তোমরা কোথাও একটা চাকরি করবে, ঠিক আছে? আমার প্লেসমেন্ট অফিসার কি বলে দিতে পারবে কার কোন টাইপের কোম্পানিতে চাকরির প্রববিলিটি আছে? এটা কি রুল বেসে করা যাবে? আমার কাছে কোনো অঙ্ক আছে, কোনো লজিক আছে যে আমি বলে দেবো যে ঠিক আছে, এর বয়স হচ্ছে এত, এর ম্যাথসে এরকম নম্বর পেয়ে 10+2 পাস করেছে, আমাদের কোর্সে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা কম্পিউটার সায়েন্স পড়েছে বা ম্যাথস পড়েছে বা স্ট্যাটস পড়েছে বা ফিজিক্স পড়েছে বা কেমিস্ট্রি পড়েছে, সাবজেক্টের মার্কস এই, আর সুতরাং তার ইংলিশ কমিউনিকেশন স্কিল এই, রাইটিং স্কিল এই, সে প্রজেক্টে এত নম্বর পেয়েছে, সে এতগুলো আউটরিচ প্রোগ্রাম করেছে, সে এত জায়গায় পেপার পড়েছে বা এত জায়গায় সে কোনো কনটেস্টে পার্টিসিপেট করে, সুতরাং সে এখানে চাকরি পাবে। এটা রুল করা যাবে না, রাইট? বিকজ দিস রুল ইজ ভেরি কমপ্লেক্স। আছে হয়তো কোনো হয়তো অঙ্ক আছে, কিন্তু এই অঙ্ক করা যাবে না, ভেরি ডিফিকাল্ট। তাহলে রুল বেস করতে পারছি না, তাহলে কি করতে পারি? ডেটা, আমাকে ডেটা ডিপেন্ড কিছু করতে পারি। ডেটা ডিপেন্ড যখন হলো তখন মেশিন লার্নিং চলে, নোয়িং ডিস্ট্রিবিউশনস। আমার অন্য কোনো রাস্তা আছে এটা প্রিন্ট করা? বলো তো আমাকে। এখানকার টিপিও আমারই ছাত্র, এখানকার টিপি যদি মনে করে একটা এরকম করে করতে কি পারবে নাকি একদম করা যাবে? বল, একটু ক্রিয়েটিভ হতে হবে। দেখো, মানে তোমাকে সায়েন্স পড়তে গেলে ইউ হ্যাভ টু বি লিটল বিট ক্রিয়েটিভিটি থিঙ্কিং, একটু ভাবার অভ্যাসটা বাড়াতে হবে। অ্যাকচুয়ালি তোমার নলেজ কি বলতো? হোয়াট ইজ নলেজ? নলেজ ইজ ইয়োর থট প্রসেস। যার নলেজ হাই তার চিন্তার ডেপথ অনেক বেশি, আর যার নলেজ কম তার চিন্তার ডেপথ অনেক কম। তাহলে আলটিমেটলি তুমি একটা সাবজেক্টে কি চিন্তা করতে পারছো সেটা হচ্ছে ডিফাইন করবে তোমার নলেজ অফ দ্য সাবজেক্ট। এটা সবসময় মনে রাখবে। কত নম্বর পেলে, কত পরীক্ষায় পেলে, ওইটা একটা লেভেল অব্দি কাজে লাগবে,
যখন তুমি কাজ করতে যাবে তখন তোমার ওই সাবজেক্টের তোমার থট প্রসেস ডেভেলপ করেছে কিনা, নিজে চিন্তা করে কিছু করতে পারছো না। তাহলে এবার তুমি বলো আমরা কিছু করতে পারবো? এটা কোনো কি সম্ভব? ডেটা ডিভেন তোমায় হিন্ট দিয়ে দিলাম, ডেটা ডিভেন পারবো করতে, সলভ করতে পারবো প্রবলেমটা। আর আর্টিফিশিয়াল, তুমি যেটা বললে যন্ত্র যদি কোনো প্রবলেমকে সলভ করে তাহলে সেটা আর্টিফিশিয়াল খুব ভালো উত্তর দিয়েছে। কিন্তু এবার বলো আমাদের প্রবলেমটা দিলাম যে আমি তোমাদের ছাত্রদের যেটা দিয়ে দেবো, তাদের স্কুলের মার্কস দিয়ে দেবো, তাদের কলেজের ইউনিভার্সিটির রেকর্ড দিয়ে দেবো এবং তার বিভিন্ন টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কম্পিটিশন অ্যাক্টিভিটিস আমি যেটা দিয়ে দেবো। তুমি কি বলতে পারবে কে কে কোন টাইপের কোম্পানিতে চান্স পাবে? এই ঘটনা সলভ করার কোনো রাস্তা কি আছে বলো? আগে যারা হয়ে গেছে ফার্স্টে যারা হয়ে গেছে ওরকম টাইপে ভেরি গুড, ভেরি গুড। তার মানে বেসিক্যালি ইটস কল্ড ইনফারেন্সিং। খুব ভালো কথা। মানে আমার কাছে যদি ধরে নিলাম আমার কাছে 10 বছরের পুরনো ডেটা আছে, আলিয়া ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্ররা কোন কোন কোম্পানিতে গেছে, এবার নতুন ছাত্র এলো, আমি সেই আগের 10 বছরের ডেটা নিয়ে আমি বেসিক্যালি একটা মডেল তৈরি করলাম। আমি কি করলাম, আমি আগের 10 বছরের ছাত্রদের ডিস্ট্রিবিউশনটা একবার ভালো করে বুঝলাম এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে আমার কাছে উত্তর আছে। উত্তর আমার এখানে হচ্ছে, এখানে প্রবলেমটা হচ্ছে কে কোন কোম্পানিতে চান্স পেয়েছে। সেই ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা স্যাম্পলে আমার একটা করে উত্তর আছে যে এ চাকরি পেয়েছে এই কোম্পানিতে, এ চাকরি পেয়েছে এই কোম্পানিতে, এ গেছে রিসার্চে, এ গেছে হায়ার ক্লাসে। প্রত্যেকটা ছাত্রের আমার ডেটা আছে। সুতরাং আমার ডিস্ট্রিবিউশন স্যাম্পলগুলো দেওয়া আছে এবং সেই স্যাম্পলের রেসপেক্টে কি কি হয়েছে, হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড এফেক্ট ইজ নোন টু মি। হিস্ট্রি ডেটা, এটা তুমি বলতে পুরোনো ডেটা, সেই হিস্ট্রি ডেটাকে ইউজ করে আমি ডিস্ট্রিবিউশনকে বুঝলাম। বুঝে আমার মডেল হ্যাভ লার্নড দ্য ডিস্ট্রিবিউশন। অ্যাবস্ট্রাক্টেড, এটাই হচ্ছে লার্নিং। লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে অবভিয়াসলি তুমি সব ছাত্র ডেটা নেবে না, কারণ তাহলে তোমার বিশাল হয়ে যাবে। তুমি এখান থেকে স্যাম্পল করবে, মানে তুমি প্রত্যেক বছরে হয়তো বিভিন্ন জায়গায় তোমার কোম্পানির মিক্সটা ঠিক থাকে, 100 জন ছাত্র ডেটা নিলে বা 500 জন ছাত্র ডেটা নিলে করে একটা ট্রেনিং সেট তৈরি করবে which represents the distribution. এটা খুব ইম্পর্টেন্ট যে ট্রেনিং সেট আর মানে ডিস্ট্রিবিউশন একরকম, আর তুমি ট্রেনিং সেট শুড হ্যাভ দ্য সেম ভ্যারিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। না হলে বুঝলাম যে একটা কোশ্চেনকে নিয়েছো, ধরো আমি একটা পরীক্ষা আমি ম্যাডাম একটা এক্সাম দিয়েছি, ঠিক আছে, আমি একজন ছাত্রকে জিজ্ঞাসা করলাম তুমি কত পেয়েছো? সে বললো স্যার আমি 5 মার্কের থেকে ওকে আমি 60% পেয়েছি। আমি উত্তরটা নিয়ে চলে গেলাম বাইরে, গিয়ে বললাম যে বেসিক্যালি এখানে আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা সবাই 60% নম্বর পেয়েছে পরীক্ষা। ওকে, ইট ইজ নট রাইট আনসার, কারণ আমি ডিস্ট্রিবিউশনের শুধু একটা স্কিউ পার্টকে নিয়েছি। আমাকে অ্যাটলিস্ট আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা কিরকম স্কোর করেছে ম্যাডামের পেপারে জানতে গেলে অ্যাটলিস্ট আমাদের কিছু র্যান্ডামলি আমার একটু স্যাম্পল নিতে হতো। অ্যাটলিস্ট 10 জন ছাত্র 20 জন ছাত্রকে জানতে হবে তুমি কথা পেয়েছো, তুমি কথা পেয়েছো, তাহলে আমি বলতে পারবো। So this is the how to okay first initially generate a training set. এবার এই ট্রেনিং সেটের যে নলেজটা আছে সেটা অ্যাকোয়ার করাটা হচ্ছে মেশিন লার্নিং নলেজ, ঠিক আছে? এটা হচ্ছে মেশিন লার্নিং। আর মেশিন লার্নিং এর আরো অ্যাডভান্স হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং এ আমাদের কিছু কাজ করতে হয় মডেলকে সাহায্য করার জন্য, যেরকম একটাকে আমরা বলি এখানে নেই। আমার মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর ডিফারেন্সটা হচ্ছে মেশিন লার্নিং যেটা করে, মেশিন লার্নিং হচ্ছে তোমার আমাকে ডেটাকে বোঝার জন্য মেইন হচ্ছে ফিচার্স মানে হচ্ছে যে এবার ফিচার্সকে বোঝার জন্য আমাকে দেখতে হবে যে কোন ফিচারগুলো লাগবে। যেমন ধরো তুমি একজন স্টুডেন্ট, হ্যাঁ, তোমার কিছু ফিচার তোমার পাড়ার ক্লাব ইউজ করে আর কিছু ফিচার তোমার ইউনিভার্সিটি ইউজ করে, কিন্তু তুমি তো একই ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তোমার হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তুমি কোন গেমসে ভালো করো আছে, তুমি ক্লাবের তুমি সেক্রেটারি আছো না মেম্বার আছো সেটা আছে, তুমি কোন ফাংশনে তুমি গান গাও কি রেসিটেশন করো,
কুইজ করো সেটা আছে, হ্যাঁ ঠিক আছে, সেগুলো একটা প্যারামিটার, যেটা তোমার সোশ্যাল প্যারামিটার ইন ইউর কালচারাল ক্লাব বা ইন স্পোর্টস ক্লাব। আবার কিছু মার্কসের ক্যাটাগরি ইউনিভার্সিটি, তাহলে আজকে ইউনিভার্সিটি ডিসিশন নিতে গেলে কোন কোন ফিল্ডগুলো তোমার নেবে, এইটা কিন্তু ইউনিভার্সিটি থেকে মডেল তৈরি করতে গেলে আমাকে আগে দেখে নিতে হবে। এটা বলে ফিচার সিলেকশন, ঠিক আছে? এই ফিচার সিলেকশনটা করে নিতে পারে স্ট্যান্ডার্ড মেশিন লার্নিং। I will select the features of my data and then I will put it to the training, ঠিক আছে? আর ডিপ লার্নিং এ কি করে, ডিপ লার্নিং এ বেসিক্যালি আমার কাছে এই ডোমেইন ইনফরমেশনটাও নেই যে কোন ফিচারগুলো এই ডোমেইনের জন্য ইম্পর্টেন্ট। ওটা অনেকগুলো স্টেপস ইউজ করে, অনেকটা লেন্দি প্রসেস ডিপ লার্নিং, আর অনেক বেশি ডেটা লাগে। ওই দেখে নেয় যে কোন ফিচারগুলো ভালো, কোন ফিচারগুলো খারাপ, ফর দ্য ডিসিশন, এবং সেইভাবে ও ফিচারগুলোকে সিলেক্ট করে। মানে ফিচার সিলেকশন ইনফারেন্স দুটো একটা সেম পাইপলাইন ইন ডিপ লার্নিং। আর মেশিন লার্নিং এর টু স্টেজেস। তার মানে মেশিন লার্নিং কিন্তু ভুল হতে পারে, যদি তোমার ফিচার সিলেকশন ইজ নট রাইট, then learning might not give you that accuracy. কিন্তু মেশিন লার্নিং অনেক সিম্পল steps are simple. First step machine learning, first step feature extraction, second step inference. Deep learning and inference and feature selection and inference connect in a single pipeline. এখানে যদি ইনফারেন্স, যেহেতু তুমি ট্রেনিং সেট তোমার কাছে অলরেডি ডিফাইন কিছু রেজাল্টস আছে, যখনই দেখবে ইনফারেন্স ম্যাচ করাতে পারছে না রেজাল্ট, তখন তুমি আবার ফিডব্যাক করে আবার ফিচারসে তুমি আবার মডিফাই করবে, ফিচার সিলেকশন আবার তুমি আপডেট করবে। এই করতে একটা সময় গিয়ে ও ট্রেনিং সেটকে ম্যাচ করিয়ে দেয়। ট্রেনিং সেটকে ম্যাচ করিয়ে দিলেই মানে তোমার মডেল যদি ট্রেনিং সেটের ইনফারেন্সকে ম্যাচ করাতে পারে, দেন ইট ইজ অ্যাজিউম দ্যাট যে আমার মডেলটা এই ডোমেনে চলবে। কিন্তু এখানে একটা গল্প আছে, মেশিন লার্নিং ফেল করতে পারে বা ডিপ লার্নিং ফেল করতে পারে ডিস্ট্রিবিউশন যদি চেঞ্জ করে দাও। ধরো তোমরা একটা রিজিয়ন অফ, মানে আমার স্টেটের কতগুলো স্কুল থেকে তোমরা করছো, কিন্তু আমি জানি না যে সব স্কুলের জন্য ডিস্ট্রিবিউশনটা এক হবে বা সব ক্লাসের জন্য ডিস্ট্রিবিউশনটা এক হবে কিনা। যদি ক্লাসটা চেঞ্জ করে যেত, মানে তোমরা আরো লোয়ার করতে তোমরা যেতাম, তাহলে হয়তো ছাত্রদের ডিস্ট্রিবিউশনটা অন্যরকম বা আরো বড় ডিস্ট্রিবিউশন। মেশিন লার্নিং ফেল করে এখানে। মেশিন লার্নিং মানেই কিন্তু ধ্রুব সত্য নয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মেশিন লার্নিং ইজ দ্য হাইপোথেসিস। মানে আমার কাছে কোনো অঙ্ক নেই যে আমার কাছে কোনো ফাংশন নেই যে একটা স্টুডেন্টকে ইনপুট দিলাম x1 x2 x3 তার ফিচার এবং yটা জেনারেট করলো একটা অঙ্ক দিয়ে। এটা কিন্তু পুরোটাই লার্নিং মেকানিজম ইউজ করে একটা হাইপোথেসিস তৈরি করা হয়। সেই হাইপোথেসিসটা নতুন ডেটার উপর একটা y প্রেডিক্ট করে। ইটস আ প্রেডিকশন that this will be the probably this is the best y this data will generate, এবং সেটাকে ধরে আমরা এগোই। এটা দরকার আছে। যেমন ধরো আজকে আমি বাড়ি কিনতে যাবো, আজকে বাড়ির ভ্যালু এক্স্যাক্টলি 20,50,555 টাকা ধরে নিলাম আমরা বাড়ির ভাড়া, আবার বাড়ির দাম। কিন্তু আমার কিন্তু মেশিন লার্নিং যে অঙ্ক হলে এই এক্সাক্ট ডেটা আমাকে দিয়ে দিত। যেহেতু অঙ্ক হতো, ফাংশন হতো, তাহলে কিন্তু আমি ইনপুট প্যারামিটারস গুলো দিতাম, ও বেসিক্যালি একটা ইকুয়েশন তৈরি করতো, আলফা এক্স স্কয়ার প্লাস বিটা বিটা এক্স টু স্কয়ার প্লাস গামা এক্স থ্রি কিউব, ওরা অঙ্ক করতো, অঙ্ক করে ভ্যালুটা দিত। মেশিন লার্নিং কি করে? মেশিন লার্নিং তোমাদের বলে দেবে যে এটা 20 লক্ষের কাছাকাছি হবে। দ্যাটস অল। আমার জানানোর দরকার নেই, কারণ আমার মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এরকম যে আমাকে জানতে হবে যে 20,50,555 টাকা, এটা আমার জানতে হবে না। আমাকে বলে দেবে এই বাড়ির দামটা হচ্ছে তোমার 19 থেকে 22 লক্ষের মধ্যে। এটা দিয়ে আমি স্যাটিসফাইড। আমার কপের প্রোডাকশন এত কুইন্টালের কাছাকাছি হবে, ঠিক আছে? আমার এক্স্যাক্টলি জানার দরকার নেই। এটা হচ্ছে অঙ্ক আর মেশিন লার্নিং এর ডিফারেন্স। একটা কিন্তু স্পেস মানে মেশিন লার্নিং এ আছে যেটা তোমাকে সবসময় ধরে রাখতে হবে যে একটা প্লাস মাইনাস আছে, এটা অঙ্ক নয়, একদম ফাংশন নয়, ঠিক আছে? আচ্ছা, আমি স্কিপ করে যাচ্ছি। এই যেটা বললাম এটা হচ্ছে সামারি, মেশিন লার্নিং এর সায়েন্স অফ লার্নিং। এই ছবিটা হচ্ছে সামারি অফ সায়েন্স অফ লার্নিং।
তোমার কাছে প্রচুর ডেটা আছে which will define different object as a প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে অবজেক্ট আমার একটা করে তোমার এন্টিটি আমার প্রবলেম শেখা আমি সেখান থেকে সেগুলোকে ভালো করে বুঝে আমি ফিচারস গুলোকে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করে আমি কি করতে পারি আমি তিন রকম জিনিস করতে পারি কোয়ান্টিটেটিভ আমি একটা ভ্যালু প্রিন্ট করতে পারি যে স্টক প্রাইসের ভ্যালু হবে 25 টাকা 20 পয়সা বা 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 বডি টেম্পারেচার হবে 95 পয়েন্ট সামথিং ফারেনহাইট এটা হচ্ছে তোমার রেইনফল হবে 1 মিলিমিটার এটা হচ্ছে কোয়ান্টিফাইড পয়েন্ট আরেকটা বলতে পারি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন যেটা আমি বলছিলাম যে আমি বলতে পারি যে এই ছাত্ররা সিমিলার গ্রুপিং করা এই ছাত্ররা সিমিলার এই ছাত্ররা সিমিলার সুতরাং এই ছাত্রের মধ্যে থেকে একজন যদি এটা করে বাকিরাও এটা করবে ওকে ঠিক সেরকম যেভাবে তুমি ধরো তোমরা জানো তোমরা অনলাইনে পারচেজ করো কিনা অনলাইনে পারচেজ করো তুমি ধরো অনলাইনে একটা তুমি আমরা যেমন কমন এক্সাম্পল দেওয়া হয় এটা বলে মার্কেট বাস্কেট মানে তুমি একটা বাস্কেটকে ভর্তি করছো একটা অনলাইনে একটা বাস্কেটকে ভর্তি করছো তুমি প্রথমে যখন তুমি ব্রেড কিনলে তারপরে তোমাকে পুশ করবে ডু ইউ ওয়ান্ট মিল্ক অর বাটার কারণ ব্রেড কেনা মানে তুমি হয়তো সেটা মিল্ক বা বাটার দিয়ে খাবে তারপরে তোমাকে বলবে ওয়েদার ইউ ওয়ান্ট এগ অর বানানা কারণ লোকে জানে তুমি ব্রেকফাস্ট করছো বা তুমি কোনো সিরিয়ালস নেবে কিনা মানে ওটস বা এগুলো নেবে সো দিস ইজ কল্ড দ্য অ্যাসোসিয়েশন রুল মাইন্ড এগুলো প্রচুর কাজে দেয় এগুলো এই যে তুমি ধরো আজকে জানা তোমরা হয়তো অতটা শপিং করো তুমি যদি প্যান্টালুন ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো তোমরা যাও নিশ্চয়ই কেউ যাও তো প্যান্টালুনে কজন গেছে প্যান্টালুন বিগ বাজার তোমরা গেছো কেউ আচ্ছা সেখানে গিয়ে কোনোদিন দেখেছো তুমি হয়তো পারো তোমার বাবা বা মা বা তোমার দাদাকে বা দিদিকে বলা হয়েছে একটা কার্ডের মেম্বারশিপ করুন ওকে আচ্ছা এটাতে তারপর বলছে মেম্বারশিপ কার্ডটা থাকলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে 5% ডিসকাউন্ট পাবেন তাহলে তুমি কি মনে করছো এইটা লস করে ওরা দিচ্ছে কিভাবে ওরা করছে বলো কি করছে ওরা কার্ডটা করিয়ে না না হবে না কিন্তু 5% তোমার জন্য লস করছে তাই বলি কিন্তু তুমি আজকে তোমাকে আমি কার্ডটা দিলাম এবং আমি নিজে লস করলাম 5% তোমার কার্ড দেওয়ার জন্য প্রবাবিলিটি ওরা লস করছে না কারণ লস কেন করছে মেন কথা প্রথমে যখন আপনাকে কার্ডটা দিচ্ছে ওরা হয়তো 5% লস করছে কিন্তু আপনি একটা বাধা পড়ে যাচ্ছে যে আপনাকে এখানে শপিং করতে হবে তাহলে আপনি 5% অফ পাবেন তাহলে আমাদের সেলস বাড়ছে হ্যাঁ তোমার ফ্রিকোয়েন্সিটা বাড়বে ঠিক আছে সেটা একটা রিজন আর কিছু 5% লস করে যতটা ওরা লুজ করছিল তার থেকে বেশি প্রফিট হয়ে যাচ্ছে এই জন্য আচ্ছা ও যে প্রফিটের জায়গাটা বললো সেটা হয়তো না হতে পারে কিন্তু এর বাইরে কোনো প্রফিট কি করছে আর কেউ কিছু বলতে পারবে ও একটা বলছে ঠিক আছে ওই ফ্রিকোয়েন্সিটা বাড়ালাম তাহলে আমি যদি প্রত্যেকটা যদি 2 টাকা করে কমও পাই তাহলে আমি বেসিক্যালি 10 বার কিনছি বলে আমার টোটাল মার্জিনটা অনেক বেড়ে যাবে ঠিক আছে একটা যুক্তি হচ্ছে আর কিছু আছে যুক্তি এই কার্ড করানো আর ধরো মাথায় কিছু আসছে এই একটা কার্ড করুন মেম্বারশিপ করুন হ্যাঁ দিয়ে নিন হ্যাঁ তাহলে 5% ডিসকাউন্ট পাবে আর কি কোনো মানে তুমি বুঝতে পারছো সবাইকে দিচ্ছে না একটা কার্ড দিলে আমাকে দিয়ে দিল 5% কেন এতটা আমার উপর সদা একটা বলতে পারো তুমি বাবার করে কিনবো আর কিছু আছে কি আচ্ছা আমি বলছি এইটা আমি ওদের কাজ করে দিচ্ছি মানে আমরা প্রত্যেকে আজকে তুমি ভাবো বিভিন্ন যে আমাদের যে ফেস্টিভ্যাল আছে হ্যাঁ দুর্গা পূজা আছে ঈদ আছে দিওয়ালি আছে যা আছে আমাদের এই বিভিন্ন ফেস্টিভ্যালের আগে ওরা বিভিন্ন পুশ মেসেজ করে যে বেসিক্যালি আপনি 5,000 টাকার উপর কিনুন আপনি 500 টাকার একটা ভাউচার পাবেন কিন্তু সবাইকে পাঠাচ্ছে না কারুকে পাঠাচ্ছে আপনি 10,000 টাকার উপরে কিনুন আপনি 1,000 টাকার উপর ভাউচার পাবেন আবার কারুকে পাঠাচ্ছে আপনি 20,000 টাকার উপর কিনুন আপনি 5,000 টাকার ভাউচার পাবেন বিভিন্ন লোককে বিভিন্ন পাঠাচ্ছে কিন্তু তুমি যদি ডেটা নাও সবাইকে এক মেসেজ পাঠাচ্ছে না ওরা আমাদেরকে গ্রুপ করে ফেলছে আজকে কে কোন জিনিসটা কিনেছে এটা রেকর্ড করবে কি করে কোন জেন্ডার কোন এজ গ্রুপ
কোন লোকালিটি, ঠিক আছে? বা অনেক সময় আমরা চাই কোথায় চাকরি করেন, এটাও চাই হোয়াট ইজ ইউর প্রফেশন, দেখবে কোন প্রফেশন কি কিনছে, এই ডেটাটা পাবে কোথা থেকে? তুমি কাস্টমার পয়েন্টে যাচ্ছ, এইটা দিলাম, এটা আমার, এটা কিনলাম, এটা টাকা নিলো দিয়ে দিল, কোনো চান্স নেই যে তুমি ওকে গিয়ে বলবে বারবার এই আমার সব ডেটা লিখুন, আমার বয়স এত, আমি এখানে চাকরি করি, আমি এখানে থাকি, আমার জেন্ডার দেখে নিন, আমি নোট করে নিন, সম্ভব নয়। So we are helping them to create a data, এবং এই ডেটার উপর বেস করে ওরা ক্লাস্টারিং করছে, ওরা দেখছে যে কোন এজ গ্রুপের লোক, ধরো তোমার আজকে 18 থেকে 25, বিভিন্ন ফেস্টিভ্যালে কি কিনতে চায়, তারা কসমেটিক্স বেশি কেনে না, তারা অ্যাপারেলস বেশি কেনে না, তারা শুজ বেশি কেনে না, তারা ফুড বেশি কেনে, কোনটা কেনে? 25 থেকে 35 কি কেনে। আর হচ্ছে লোকালিটি ওয়াইজ, কাছের লোকালিটি লোকেরা কি কেনে, দূরেরটা কি কেনে। কাছের লোকালিটিটা বারবার আসতে পারে, তাই জন্য কম কম জিনিস কিনবে, দূরের লোকালিটিটা মাঝে মাঝে আসবে, স্পেশাল জিনিস কিনবে। কোন স্টকটা তাদের বাড়াতে হবে, বিভিন্ন ফেস্টিভ্যাল বা বিভিন্ন পিরিয়ড অফ দ্য ইয়ার কোন স্টকটা তারা বেশি রাখবে। তো আমরা তাদের একটা কাজ করে দিচ্ছি বলে, তাদের বেনিফিট হচ্ছে বলে ওরা আমাদেরকে একটা রিওয়ার্ড দিচ্ছে। ইটস কল্ড আ রিওয়ার্ড স্কিম। তুমি আমার একটা কাজ করে দিচ্ছ, এই ডেটাটাকে ক্লাস্টার করার কোনো উপায় ছিল না ওদের। So they are giving us a reward for the work we are doing for them, right? আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ, এটাকে বলে ক্লাসিফিকেশন। মানে ইনস্টেড অফ কোয়ান্টিফাই, মানে সব জিনিস কোয়ান্টিফাই করা যায় না, যেমন তোমার ক্যান্সার আছে কি নেই, ওকে? আমরা প্রচুর কাজ করি ডাক্তারদের সাথে, আমাদের অনেকগুলো কাজ পিএলএস হসপিটালের সাথে আছে, সেখানে আমাদের সিটি স্ক্যান যদি তুমি দাও, লাঙের সিটি দাও, ওকে, আমার সফটওয়্যার বলে দেবে যে এটাতে রিস্ক কতটা আছে, বা এটা হচ্ছে কোন গ্রেডের লাইন মডিউল হয়েছে। তো দিস ইজ কল্ড কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, যে এটা হাই রিস্ক, লো রিস্ক, এটা বিনাইন, এটা ক্যান্সারাস, রাইট? So these are the things. So that's three-step process: collect data, extract features, and then generate models which will. এর problem কিন্তু আলাদা, depends on the which problem you are trying to tackle. এটা একটা কোন problem, এটা একটা কোন problem, এটা একটা কোন problem. So all these problems are different. Okay? আমি একটু স্কিপ করে যাচ্ছি, প্রায় লাস্টে আমাকে বেরোতে হবে। আমি শুধু একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এটা কোনো ইন্টারেস্টিং এখন চলছে। এইটা হচ্ছে জেনারেল। এতক্ষণ আমরা যে এআইটা বা লার্নিংটা করছিলাম, সেটা হচ্ছে given a distribution to try to predict something about the sample or the outcome my sample will produce. যেমন একটা জিনিস, স্যাম্পলকে বলা মানে হচ্ছে সেটা ক্লাসিফাই করা, আর স্যাম্পলটা কি জেনারেট করবে সেটা হচ্ছে প্রেডিক্ট করা। এই উদ্যোগটা করেছিলাম। কিন্তু জেনারেটিভ এআই হচ্ছে একটা নিউ টাইপ অফ এআই which generates samples. Not only takes inferences from distribution, but it can generate new distributions by creating new samples. This is good and this is bad, both way. If it is done for good purpose, it's good. If it's done for wrong purpose, it's bad. So what I'm showing here is that এরা হচ্ছে famous personalities, okay? ইনি famous personalities, right? কিন্তু আমি এই পার্সোনালিটিজ এর ইমেজগুলো জেনারেট করছি বা ফেশিয়াল এক্সপ্রেশন জেনারেট করছি as per these two persons are generating, মানে এই যে দুজন, এরা হচ্ছে কমন ম্যান, একজন লেডি একজন ম্যান, এরা যা ফেশিয়াল এক্সপ্রেশন করছে সেই ফেশিয়াল এক্সপ্রেশন এবং হেড মুভমেন্টে এদের এইগুলো হচ্ছে কিন্তু জেনারেটেড। এইটা 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 দেখো, এর যে চোখের এক্সপ্রেশন ওর সাথে ম্যাচ করে এগুলো জেনারেট করা হয়েছে। এগুলো কিন্তু রিয়েল নয়, একটাও ছবি রিয়েল নয়,
কিন্তু আমি এই ছবিটাকে নিয়েছি আর আমি জেনারেট করেছি এর এক্সপ্রেশন। সিমিলারলি ফর দিস, এর এক্সপ্রেশনটা এর মুখে কনভার্টেড হয়েছে এটা, এর এক্সপ্রেশনটা এর মুখে কনভার্টেড হয়েছে এটা। So these are not real images, real captured images, but generated images. এটা ভালো খারাপ দুটোই আছে। তুমি যদি এরকম করে বিখ্যাত অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ছবি তৈরি করে দেয় এবং বলে যে মানে এই সিনেমায় তারা এরকম অভিনয় করেছে, দিস ক্যান বি ভেরি রং। কিন্তু আমার ভালো দিক আছে, ভালো দিক আছে মানে একজন ডাক্তার একজন পেশেন্ট ডাক্তারের কাছে এলো, তার একটা টিউমার আছে, এবার সে পেশেন্টের ভয় আছে, দুটো খবরের ভয়, একটা হচ্ছে টিউমার অপারেশনে একটা খরচার ব্যাপার আছে, একটা শারীরিক যন্ত্রণা, ওকে সেটা একটা ব্যাপার, আর সেকেন্ড হচ্ছে তাদের শারীরিক কষ্টটা আছে সে নিতে চাইছে না। ঠিক আছে, আর ডাক্তারবাবু 3 মাস পরে করলে কি হয়, বা যদি একদম না করি কি হয়, তখন ডক্টর জেনারেটিভ এআইতে দেখে দিতে পারবে যে আপনার যে ক্যান্সারের এখন সাইজ আছে এবং আপনার যেখানে আছে টিউমার, ক্যান্সারটা বলছি না টিউমার বলি, টিউমারটা যেখানে আছে সেটা যদি আপনি 3 মাস ওয়েট করেন তাহলে এই টিউমারটা কোন কোন স্ট্রাকচারকে ব্লক করবে, টিউমারটা কতটা মারবে এবং কোন কোন প্যাসেজ বা কোন কোন অর্গানকে ব্লক করবে, তাতে আপনার কিন্তু অসুবিধা হবে। আপনার খাবার হজম করো না হয়তো কোনো জায়গায়, কোনো জায়গায় হয়তো রাষ্ট্র হচ্ছে না, অনেক কিছু হবে। এইটা একজন আর্কিটেক্ট, ওকে একজন আর্কিটেক্টকে একজন ক্লায়েন্ট মানে খোলা মাঠ দিয়ে খোলা ঘর দিয়ে বলে আমি এখানে এখানে কিরকম হবে, সে বললো যে এটা করতে হলে এরকম হয়ে যাবে, এরকম দেখতে লাগবে, ইমিডিয়েটলি বানিয়ে জেনারেট করে দেবে। দিস ইজ দ্য পাওয়ার অফ জেনারেটিভ এআই। সো তোমরা জানো বোধহয় যে এআই এর এথিক্স অ্যান্ড রিলায়েবিলিটি অফ এআই ইজ নাও প্রচন্ড ডিসকাস হচ্ছে। আমি একটা কমিটির মেম্বার, IEEE স্ট্যান্ডার্ডস ফর এআই, আমি সেই কমিটির মেম্বার। সেই কমিটিতে আমরা মানে ইন্টারন্যাশনাল একটা প্যানেল সেটা, সেই কমিটিতে আমাদের এগুলো ডিসকাশন হচ্ছে হোয়াট আর দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স ইন্ডিয়া গভর্নমেন্ট খুব শিগগিরই আনবে, কারণ এআই বা জেনারেটিভ এআই, মোস্টলি জেনারেটিভ এআই, ওকে মানে আরেকটা এআই যেটা আমরা ডিসকাস করছি সেটা ডিসক্রিমিনেটিভ এআই বলে, which only tells that this is this. আর জেনারেটিভ এআই is something what a নতুন স্যাম্পলকে তৈরি করে। যেমন এখানে এক্সাম্পল আছে যে তুমি একটা প্রম্পটে টেক্সট দিলে ছবি তৈরি করে দিল, you can go to multimodal also, multimodal হয়ে গেল কিন্তু এটা, মানে তুমি দিলে টেক্সট এর হলো ছবি, ও কি করলো, ও বেসিক্যালি একটা কালারের ডিস্ট্রিবিউশন আর যে জিওমেট্রিক অবজেক্টসের ডিস্ট্রিবিউশন তৈরি করলো বেসড অন ইওর প্রম্পট। তুমি যে প্রম্পটটা দিলে সেই প্রম্পটটার উপর বেস করে ও একটা ডিস্ট্রিবিউশন তৈরি করলো। এখানেও তাই, একটা যদি প্রম্পট দিলে ওটা টেক্সট জেনারেট করবে। এগুলো ভালো খারাপ দুটো আছে। আজকে আমার অফিসের একটা মিটিং হলো, ডিপার্টমেন্টাল কমিটির মিটিং হলো, আমি সেটা সামারি করতে চাই, আমি তাতে অনেক গল্প আসলে যা যা যে বলেছে বলে দিলাম, সেখান থেকে সামারি করা সত্যি খুব ডিফিকাল্ট। মানে 10 জন লোকের মিটিং হয়েছে, এ বলেছে এই, এ বলেছে এই, বলেছে ওই। আরেকটা হচ্ছে আমি অ্যাজ আ পার্সোনাল, কিন্তু আমি প্রথম লেভেলটাকে যদি আমার একটু সাহায্য না করে তারপরে ভালো করতে পারবো না। সুতরাং ফার্স্ট লেভেল সামারি আমি জাস্ট বললাম যে এই এইগুলো বলেছে, অডিও দিয়ে দিতে পারি, অডিও দিয়ে দিয়েছে, আমি পাঠিয়ে দিলাম আমার এলএলএম-কে, চ্যাট জিপিটি-কে বা তোমার বার্ড-কে বা তোমার মেটাকে পাঠিয়ে দিলাম, ও বলে দিল দিস ইজ দ্য সামারি। এবার সেই সামারি থেকে এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়, এআই কিন্তু এআই শুড বি আওয়ার স্লেভ, নট উই দ্য স্লেভ অফ এআই। এটা মনে রাখতে হবে সময় যে ও যে আনসারটা দিল সেই আনসারটাকে আমাকে ভেরিফাই করতে হবে, দরকার হলে আরেকবার বলতে হবে যে এই জায়গাটা ঠিক করে, জায়গা ঠিক করে। ও আমার কাজটাকে মানে কম সময় করে দিচ্ছে, কাজটা পুরো করে দিচ্ছে। যখনই আমরা এআই কে বলবো তুমি আমার পুরো কাজটা করে দাও, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, দেন ইটস আ ডিফিকাল্ট। এটা কখনো করবে না যে এআই কে তুমি অ্যাজ আ স্লেভ ইউজ করো, জেনারেটিভ এআই ইউজ করতে গেলে মানে বেসিক্যালি হচ্ছে এথিক্যাল কাজ করো, কারুকে হার্ম, সোসাইটিকে হার্ম, কারোর জন্য হার্ম না করে এথিক্যাল কাজ করে এবং সেই কাজটাকে যেন তুমি কন্ট্রোলে থেকে করো। You are the expert. You will ride the horse. AI is your horse. ঠিক আছে, আমার মোটামুটি শেষ, আমি আর এগুলো বলছি না। আমি লাস্ট মধ্যে একটা ছবি দেখাতে চাই, অনেক কিছু আছে, আমাদের অনেক কাজ আছে, আমি দিয়ে দেবো স্লাইডটা, এগুলো বোঝাতে গেলে আমার 3 ঘন্টা লেকচার হবে, সেটা আছে। এইটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখন
আমাদের জাস্ট আমি বলে রাখি যে আমাদের ডিপার্টমেন্টের স্কুল অফ আইটি অনেক কিছু কাজ করি। এই কাজগুলো সব আগের স্লাইডে আগের সিকোয়েন্সে আছে, বিভিন্ন পাবলিশ ওয়ার্ক। আমরা প্রচুর আইপিএল এসএম ট্রানজাকশনস এবং স্পিচ আর রিসিভিয়ারে আমরা প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ পাবলিশ করেছি দ্য লাস্ট 5-8 ইয়ার্স। লাস্ট টাইম এটা বলতে চাই যে যেটা আমাদের আলটিমেট গোল এই এআই ডেটা সায়েন্স আমরা যাই করি, হ্যাঁ মানে আমরা যেন হাসতে পারি, আমরা যেন ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা থাকতে পারি। মানে দো উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাট আওয়ার এনভায়রনমেন্ট শুড বি অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল। এবং ন্যাচারাল এনভায়রনমেন্টকে বেটার করার জন্য, জলকে ভালো করার জন্য, হ্যাঁ এনভায়রনমেন্টকে ভালো করার জন্য, ফরেস্টকে বেটার করার জন্য, এগ্রিকালচারকে বেটার করার জন্য, হ্যাঁ এইগুলোতে হেলথকে বেটার করার জন্য, অ্যানিমাল হাজবেন্ডারিকে বেটার করার জন্য, এইগুলোর জন্য আমরা যেন এআই ইউজ করি এবং দ্যাট উইল বি দ্য হিউম্যানাস এআই। আমরা যেন এখান থেকে না সরে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা নিউজ পেপার পড়ো, খবরের কাগজ? স্যার আমরা দেখি যে টাইমস অফ ইন্ডিয়াতে মাঝে মাঝে কোনো একটা সেঞ্চুরিজ আগে ঘটে যাওয়া হিস্টোরিক্যাল ইভেন্টের একটা এআই জেনারেটেড ইমেজ দিয়েছে। তাহলে এটা কি এই জেনারেটেড? একদম জেনারেটিভ। আপনাকে প্রম্পট দিতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন তো খুব চলে এসেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ নাও আ টপিক। মানে হচ্ছে যে এই জেনারেশনটা পুরোপুরি ডিপেন্ড করছে হাউ ইউ আর লিডিং দ্য জেনারেশন। দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য লিডিং দ্য জেনারেশন ইজ দ্য প্রম্পট ইউ আর ইউজিং। যে প্রম্পটটা তুমি দিচ্ছ, এবার প্রম্পটটা জেনারেশন তোমাকে শিখতে হবে। মানে তুমি হচ্ছে একটা মানে একটা খুব জেনারিক প্রম্পট দিলে ভালো রেজাল্ট দেবে না, অনেক কিছু দেবে যেগুলো দরকার নেই। খুব স্পেসিফিক প্রম্পট দিতে হবে, যেখানে তুমি হয়তো কিছু প্যাটার্ন বলে দিচ্ছ এরকম ভাবে আমি চাই, এই সিকোয়েন্সে আমি চাই। সো দোজ আর দ্য থিংস। এগুলো হয়ে যাবে। আমরা এখন প্রায় লাস্ট 1 ইয়ার প্লাস ধরে চালাচ্ছি এগুলো। হ্যাঁ, সুতরাং মানে আমাদের একটা এক্সপার্টাইজ চলে এসেছে। এখন আমরা মুহূর্তের মধ্যে অনেক অফিসের কাজ করে দিই, which is done very fast। আগে এত কাজ করা যেত না। স্যার আপনাকে যদি এদের মধ্যে কেউ কন্ট্যাক্ট করতে চায়, Sure. তাহলে ইমেল অ্যাড্রেসটা ইমেল তো আছে, ইমেল অ্যাড্রেস এখানে নেই না, আচ্ছা বোর্ডে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা নেই করে এটা আমার পার্সোনাল ইমেল, মানে এটা আমার সোসাইটি ইমেল। omlanc@itriply.org লিখে নাও তোমরা। ইউনিভার্সিটি ইমেলে করলে কি প্রচুর ইউনিভার্সিটি মেল আসবে, সেগুলো আবার তোমাদের সাথে মিশে যাবে। ভেরি ডিফিকাল্ট। তো ডেটা সায়েন্সের উপরে স্যার কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বেশ কয়েকটা অ্যাসপেক্টস এইগুলো দেখলাম, এইগুলো আমাদের সলভ করতে হবে। এই যে আমাদের কি করে আমরা সেসমিককে করব, হ্যাঁ আমরা কি করে পভার্টিকে কন্ট্রোল করব, হ্যাঁ আমরা কি করে হাউজিং পলিউশনকে টেক কেয়ার করব, আমরা কি করে এডুকেশনকে সাপোর্ট করব, এডুকেশন ফর দ্য আন্ডার প্রিভিলেজড, মানে লো কস্ট এডুকেশন। আজকে এলএলএম ইউজ করে আজকে আমরা একজন টিচারকে, একজন বেস্ট টিচারকে তার একটা এলএলএম অফতার তৈরি করে আমি বিভিন্ন স্কুলে পৌঁছে দিতে পারি। সেটা সম্ভব। আজকে এখন বলার দরকার নেই যে আমার স্কুলের টিচার নেই, আমি সেই টিচারের সাথে বসে তার ক্লাসগুলোকে, তার লেকচারটার উপর বেস করে এলএলএম বানিয়ে আমি সব ছাত্রদের পৌঁছে দিতে পারি, যে ছাত্ররা যেন তাকে পাচ্ছে না, সে স্কুলে তাকে পাচ্ছে না, করতে পারি। আবার ছাত্ররা কিছু ফিডব্যাক দিল, আবার টিচারের কাছে গেল, আবার সে বললো যে এইভাবে আরো কিছু ডকুমেন্ট আমি দিচ্ছি, এইগুলো তাহলে অ্যাড করা যাবে এর সাথে। আবার এলএলএম ট্রেন করে আবার সে ছাত্রদেরকে এলএলএমটা কেন ভালো চলছে, কারণ হচ্ছে আমরা সবচেয়ে ভালো শিখি প্রশ্নের উত্তর দেবো। আজকে এই ক্লাসটা যদি আমি, যেটা তোমার সাথে প্রথম ইন্টারাকশন, তাহলে আমি একটা ডেসক্রিপটিভ ওয়ে দিয়ে মোস্টলি নিতাম, কিছু ইন্টারাক্টিভ করবো, কিন্তু এই ক্লাসে পুরো ইন্টারাক্টিভ হতো। কারণ ইন্টারাক্টিভ হতে গেলে একটা টাইম দরকার। এখন আমাদের নেই, মানে ফার্স্ট ক্লাসেই আমাদের পড়াতে হচ্ছে। নর্মালি ডিপার্টমেন্টের কাছে প্রথম ক্লাসে আমি ইন্টারাকশন করি, আমরা ক্লাসে যাই না, সেটা ঠিক আছে। ইন্টারাক্টিভ ওয়েতে অনেক বেশি শেখা যায়। এলএলএম এর সুবিধা হচ্ছে তোমার যদি কন্টেন্টটা ক্লিন থাকে,
তাহলে থ্রু ইন্টারাকশন ইউ ক্যান লার্ন লট অফ থিংস। কিন্তু কন্টেন্টটা এখানে প্রশ্ন ডোমেন এক্সপার্ট কোথায়? ডোমেন এক্সপার্ট তাহলে কন্টেন্ট ক্রিয়েটর। ডোমেন কখনো বাদ যাবে না। জিওগ্রাফির মাস্টার মশাই, হিস্ট্রির মাস্টার মশাই, ফিজিক্সের মাস্টার মশাই, ম্যাথসের মাস্টার কেউ বাদ যাবে না। সবাইকে তার কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে এবং এলএলএমটাকে বারবার ভেরিফাই করতে হবে, আবার সেটাকে রিলার্ন করাতে হবে। কিন্তু এরকম করে যদি একটা কন্টেন্টকে এলএলএম তৈরি করা হয় তাহলে ইট উইল বি আ হেল্প টু লট অফ স্টুডেন্টস। কারণ আমাদের টিচার এবং স্টুডেন্টের রেশিও ইজ very মানে less in higher education. Expert teachers, school education, expert teachers and the needy students, and the cost also. আমাদের টিচারকে সাপোর্ট করতে গেলে এই করে কস্ট, কিন্তু this type of models can help. কারণ এইটা হয়তো নেক্সট জেনারেশন এডুকেশন হয়তো এটা চলে আসবে। ঠিক আছে? So let us thank sir for this wonderful lecture.